হামে 2 জেলায় আরও 5 শিশু মৃত্যু। কুমিল্লায় আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট। ওষুধ ও অক্সিজেনের অভাবে ব্যাহত চিকিৎসা সেবা। গা চুলকাচ্ছে, ঠিক মতো ঘুম হয় না, খাওয়া দাওয়া করে না। হ্যাঁ, এই যে গায়ের মধ্যে কুটকুট করছে, কালো হয়ে গেছে। এখানে ওষুধ তো আমরা পাচ্ছি না এবং সম্পূর্ণ আমরা নিজেকে নিয়ে আছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে আজ। মুন্সিগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত শিল্পোৎপাদন। ক্ষতির মুখে পড়তেছে আমরা, ফিরে 2-3 ঘন্টা কারেন্ট থাকে না, কারেন্ট না হয়ে যায়, কাজ করতে পারি না ঠিক মতন। আমি তো নিজেও ক্ষতিগ্রস্ত হইতাছি, আমার কর্মচারী তাদের বেতন উঠাইতে অনেক খুব কষ্ট হইতাছে। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি, দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। দর্শক আমন্ত্রণ সংবাদ সারাদেশে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হাম ও উপসর্গ নিয়ে 2 জেলায় আরও 5 শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহেই প্রাণ গেছে 3 জনের। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 32 জন, চিকিৎসাধীন রয়েছেন 74 জন। এদিকে বরিশাল মেডিকেলে হাম ও উপসর্গ নিয়ে 2 শিশু মৃত্যু হয়েছে। নাটোরেও দিন দিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 33 জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত মোট চিকিৎসা নিয়েছেন 213 জন। এছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছেন রোগীরা। অনেক জায়গায় ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা একটু ময়মনসিংহের হামের পরিস্থিতি জানবো আমার সহকর্মী হোসেন শাহিদের কাছ থেকে। শাহিদ, মৃত্যুর সংখ্যা এত বেড়েছে কেন এবং চিকিৎসকরা কি বলছেন আসলে এই ব্যাপারে? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে 3 শিশুর মৃত্যু হয়েছে, এই 3 শিশুর বাড়ি 3 জেলায়। একজন নেত্রকোনার দুর্গাপুরের, আরেকজন জামালপুরের মাদারগঞ্জের এবং আরেকজন শিশু ময়মনসিংহের গৌরীপুরের। তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে যে ভর্তি রয়েছে 74 জন, তারা কিন্তু শুধু যে ময়মনসিংহ জেলার তা নয়, তারা ময়মনসিংহের আশপাশে আরও 5-6টি জেলার রোগী তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। তো মৃত্যুর বিষয়ে যেটি চিকিৎসকরা যেটি বলছেন যে যেসব শিশু আক্রান্ত হচ্ছেন এবং ময়মনসিংহ মেডিকেল পর্যন্ত আসার আগে কিন্তু তারা বেশ কয়েকটি ধাপ পেরোয় আসেন। যারা অন্য জেলা থেকে আসেন তারা জেলা সদর হাসপাতাল কিংবা উপজেলা হাসপাতাল থেকে জেলা সদর হাসপাতাল, সেখান থেকে ময়মনসিংহের যেহেতু একটি টারশারি লেভেলের হাসপাতাল, এখানে আসেন। তো এই যে দীর্ঘ সময়ের যে প্রয়োজন হয় বা চিকিৎসার জন্য যে সময়টি যায়, এই সময়ের মধ্যে আসলে হামের বিস্তারটা আরও বেড়ে যায় ওই আক্রান্তের শরীরে। তাই তারা বলছেন যে শুরুতেই যখনই হামের প্রাদুর্ভাব মনে হবে শিশু, ঠিক তখনই যেন চিকিৎসকের শরণাপন্ন হয় এবং বাড়িতে বা কোনো ধরনের চিকিৎসা বা স্থানীয় কোনো ডাক্তার ছাড়া অন্য কোনো চিকিৎসার দিকে না ঝুঁকে যেন সরাসরি হাসপাতালগুলোতে আসে এবং চিকিৎসা নেন। তাহলেই হয়তো এই প্রাদুর্ভাব আরেকটু কমানো, মৃত্যুর যে হার সেটা আরেকটু কমানো সম্ভব হবে। পাশাপাশি যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, আমরা জানি যে 6 সপ্তাহ থেকে শুরু হচ্ছে, সেই 59 মাস পর্যন্ত। এটি যেন দ্রুত সাধারণ মানুষ যেন এই ব্যাপারে সচেতন থাকে এবং এই টিকাটা গ্রহণ করে, এই পরামর্শ তারা দিয়েছেন। অনেক ধন্যবাদ শাহিদ আপনাকে। Super spicy flavor Mr. Noodles. Bro, what a jal. হাম রুবেলা রোগীর চাপ বেড়েছে দেশ জুড়েই। প্রতিটি হাসপাতালের মতো কুমিল্লা মেডিকেলও এসব রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। তবে সেখানে নেই ওষুধ এবং অক্সিজেন, সে সাথে শয্যার সংকট তো আছেই। সরঞ্জামের এমন সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও। বিস্তারিত সহকর্মী খোকন চৌধুরীর প্রতিবেদনে।
কুমিল্লার দেবিদ্বারের উনজুতি গ্রামের ৪৪ দিনের শিশু আরিশা আক্তার হামরুবেলার চিকিৎসা করাতে মা কুলসুম আসেন কুমিল্লা মেডিকেলে। নামমাত্র স্বাস্থ্যসেবা মিললেও মিলছে না ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ফলে বাইরে থেকে কিনতে হচ্ছে জরুরি অক্সিজেন ওষুধ। অক্সিজেন পাইছি না, মেশিন দিয়ে একটু বরফর বন্ধ দিকে অক্সিজেনের অনেক অভাব কেন ওই তারা 10,000 টাকা একটা অক্সিজেনের বোতল কিনে রাখছে। আমরা আনছি ওই থেকে বালুতুফার থেকে কিনেছি, এগুলো পাওয়া যায় না। আমরা বর্তমানে কালকে একটু গ্যাস দিতে পারছিলাম, আজকে গ্যাসের মেশিন দেয় নাই। বাচ্চারা পাতলা পায় না অতিরিক্ত, তার যে একটা আমরা স্যালাইন দিব, এই স্যালাইনটাও নাই। রোগীর চাপ বেড়ে যাওয়ায় খোলা হয়েছে নতুন আইসোলেশন ওয়ার্ড, তবে শয্যা সংকট ও সরঞ্জাম না থাকায় স্যালাইন হাতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীর স্বজনদের। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। স্ট্যান্ড নাই, হোটেল কেবিনে খালি 2টা না 3টে স্ট্যান্ডে পুরোটা ইয়ের ভিতরে, ওয়ার্ডের ভিতরে। তো এইভাবে দাঁড়ায় না থাকলে কিভাবে? এখানে ওষুধ তো আমরা পাচ্ছি না এবং সম্পূর্ণ ওষুধ আমরা নিজেকে নিয়ে আনছি। পাশাপাশি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বড় একটা অভিযোগ। কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে হামরুবেলার সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গেল 24 ঘন্টায় ভর্তি 36 জন, হাসপাতালে ভর্তি আছে 92 জন। চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কথা স্বীকারও করলেন দায়িত্বে থাকা ইনচার্জ। বেডের তুলনায় কিন্তু পেশেন্ট বেশি, দ্বিগুণ হারে ভর্তি হচ্ছে, কিন্তু সেই পক্ষে আমাদের অক্সিজেন পরিমাণ কিছুটা কম আছে কিন্তু কম আছে, পেশেন্টের তুলনায় অক্সিজেনের পরিমাণ কম। সেক্ষেত্রে আমাদের কিছু অক্সিজেন সিলিন্ডার অথবা কনসেন্ট্রেটর এবং কিছু সাকশন মেশিনের প্রয়োজন। সংকটময় পরিস্থিতির কথা মাথায় রেখেই খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত হবে বলে মনে করছেন এই শিশু বিশেষজ্ঞ। আমাদের এখানে যখনই রোগী ভর্তি হওয়া শুরু হয়েছে তখনই আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা একটা রুম আমরা আইসোলেশন ওয়ার্ড হিসেবে আমরা মানে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছিলাম। আমাদের একটাই টার্গেট ছিল যে এই হামে আক্রান্ত রোগীগুলিকে যাতে আমরা আইসোলেট করে রাখতে পারি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতের দাবি সেবা নিতে আসা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে। টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ন্যায় বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটি প্রতিটি মানুষের জীবনেই সত্য এবং বাস্তব হয়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ন্যায় বিচার কখনোই কেবল আদালত কেন্দ্রিক নয়, কোনো প্রক্রিয়া নয়, এটি কোনো জীবন্ত মূল্যবোধ। এটি একটি জীবন্ত মূল্যবোধ যা রাষ্ট্রের প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে অবশ্যই প্রতিফলিত হওয়া প্রয়োজন। ন্যায়প্রণতা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন আইন মানুষের উপর প্রয়োগের একটি যান্ত্রিক উপায় না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারের রূপ নেয়। বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসেও এই ন্যায়বোধ একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সারা বিশ্বে একটি কথা বিশেষভাবে প্রচলিত, সেটি হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি ঘটনা আমরা আজকে এখানে শুনেছি। এই ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার বা তারও বেশি হবে, হাজারেরও বেশি হবে, বিরোধ বিবাদ স্বল্প সময় এবং খুব কম খরচে আদালতের বাইরেই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
অনেক ক্ষেত্রে কয়েক মাস বা বছরের পরিবর্তে বরং কয়েকটি বৈঠকের মাধ্যমেই সমস্যার সমাধানগুলো করা সম্ভব হয়েছে। এতে আদালতের উপর চাপ কমেছে, সরকারের খরচও হ্রাস পেয়েছে। অনেক সময় মানুষ সমস্যায় পড়লে প্রাথমিকভাবে সঠিক পরামর্শ না পাওয়ার কারণে একদিকে সাধারণ বিরোধ বড় হয় এবং পরবর্তীতে তা জটিল রূপ ধারণ করে। দর্শক, জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী কলিট তালুকদার জানাবেন সেই খবর। কলিট, আজ থেকেই তো জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের ধাপগুলো সম্পর্কে একটু জানাবেন আমাদের। আর কয়েক ঘন্টা পরেই দুপুর 3টা নাগাদ সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি লোডিং সেই কার্যক্রম শুরু হবে। 3টায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা একটি অসমাপ্ত সূত্র থেকে জেনেছি যে আধা ঘন্টা আগিয়ে নিয়ে আসা হয়েছে অনুষ্ঠানটি, এবং এই অনুষ্ঠানকে ঘিরে আসলে স্থানীয় যে সকল বাসিন্দা রয়েছে তাদের মধ্যে দীর্ঘদিনের একটি প্রতীক্ষার সেই যে অবসান সেটি ঘটতে যাচ্ছে। যে এই 1962 সালে আসলে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, সেই পর্যায়ক্রমে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসলে আজ সেই বিদ্যুৎ যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি লোডিং সেটির মধ্য দিয়ে সেই অবসানের ঘটতে যাচ্ছে। এবং এই জ্বালানি লোডিং করতে আমরা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে তারা যেটি জানিয়েছে 30 থেকে 40 দিন সময় লাগবে এই জ্বালানি লোডিং, এবং এই জ্বালানি লোডিং কার্যক্রমের পরে পর্যায়ক্রমে জুলাইয়ের শেষ নাগাদ অথবা আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ দেবার আশা করছে তারা। এবং এই খবরে আসলে স্থানীয় যারা রয়েছে তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারা রয়েছে যে আসলে সেই যে কবে নাগাদ সেই জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সেটি পাবে। ছোয়া, অনেক ধন্যবাদ কলিট আপনাকে। এই আছে তো এই নেই, মুন্সিগঞ্জে বিদ্যুৎ পরিষেবার এমন পরিস্থিতিতে ঝুঁকিতে পড়েছে জেলার সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিত মিনি গার্মেন্টস শিল্প। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। এতে একদিকে উদ্যোক্তাদের লোকসান, অন্যদিকে শ্রমিকদের কমেছে আয় রোজগার। বিদ্যুৎ না থাকায় অচল মেশিন, তাই অলস সময় কাটাচ্ছেন মুন্সিগঞ্জের মিনি গার্মেন্টস কর্মী মিয়া চান। তার মতো বাকিদেরও একই অবস্থা, অথচ ঈদের আগে এই সময় মিনি গার্মেন্টস পল্লীতে দিনরাত পোশাক তৈরিতে ব্যস্ত থাকার কথা। মাল নামতো 4-5 ডজন করে, মাল নামে 2 ডজন। এই ক্ষতির মুখে পড়তেছে আমরা, বেড়ে 2-3 ঘন্টা কারেন্ট থাকে না, মানে কারেন্ট না হয়ে যায়, কাজ করতে না ঠিক মতন। সদরের পঞ্চসার, রামপাল সহ আশেপাশের ছোট মাঝারি 5 থেকে 7 শতাধিক এমন মিনি গার্মেন্টস রয়েছে, যেখানে তৈরি হয় কয়েকশো কোটি টাকার সুতি সহ বিভিন্ন ধরনের পোশাক। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য যায় বিভিন্ন জেলাতেও। বর্তমানে তীব্র লোডশেডিং এ উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। কেউ জেনারেটরের ব্যবস্থা করলেও বাড়ছে উৎপাদন খরচ, ফলে লোকসানের আশঙ্কা উদ্যোক্তাদের। এখন যে কারেন্ট আর লোডশেডিং এর জন্য প্রায় আমার অর্ধেকেরও বেশি হচ্ছে না, মানে প্রোডাকশন হচ্ছে না, খুব ক্ষতিগ্রস্ত হইতাছি। এবং আমি তো নিজেও ক্ষতিগ্রস্ত হইতাছি, আমার কর্মচারী তাদের বেতনও উঠাইতে অনেক খুব কষ্ট হইতাছে। কারিগররা ঠিক মতো কাজ করতে পারতেছে না, বিশাল ক্ষয়ক্ষতির একটা পড়ে যাচ্ছে কারখানাগুলি। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে জেলায় প্রতিদিন 202 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও ঘাটতি 30 থেকে 40%। সেই ঘাটতি সমন্বয় করতে হচ্ছে লোডশেডিং। জরুরি ক্ষেত্রগুলোতে সার্বক্ষণিক সঞ্চালন ঠিক থাকলেও মিনি গার্মেন্টসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না বলে জানায় কর্মকর্তারা। 5টি উপজেলায় আমাদের টোটাল 202 মেগাওয়াট ডিমান্ড বর্তমান। তো এখান থেকে আমরা প্রায় এভারেজলি 35 থেকে 40% কম পাই, মানে 1/3 বলা যায়, 1/3 এর চেয়ে কিছু বেশি আমরা বিদ্যুৎ লোডশেডিং পাই, সেট পাই। এটা আমরা লোডশেডিং করি। সত্য তো আমাদের দেখতে হবে, কারণ এটা অপমানিত জনসাধারণের বিষয়, সামনে ঈদ আছে। আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি কিভাবে এটাকে ভালো সেবার মাধ্যমে, বিশেষ করে বিদ্যুতের একটু ক্রাইসিস হলেও আমরা সেবা দিয়ে সেটা পোষায় দেওয়ার চেষ্টা করছি।
জেলায় প্রায় 15,000 পোশাক শ্রমিক কর্মরত মিনি গার্মেন্টসগুলোতে। বিদ্যুৎ বিভ্রাটে দিনের একটি বড় সময় এমন নিশ্চল থাকছে মুন্সিগঞ্জের মিনি গার্মেন্টসগুলো। ব্যাপক হারে ব্যাহত হচ্ছে উৎপাদন। এ সংকট দীর্ঘায়িত হলে মুখ থুবড়ে পড়ার শঙ্কায় এই শিল্প, তাই জরুরি উদ্যোগ গ্রহণের দাবি এখন সংশ্লিষ্ট সকলের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তীব্র গরমের পর কয়দিনের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে, তবে সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও শিক্ষার্থীরা। চট্টগ্রাম, কুমিল্লা সহ কয়েকটি জেলায় বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। বজ্রপাতে প্রাণ বাঁচাতে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে মাঠে কাজ করা কৃষকদের। রবি ও সোমবার 2 দিনে দেশের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে প্রাণ যায় 21 জনের। এদিকে সিলেট অঞ্চলে আগাম বন্যার শঙ্কায় দ্রুত হাওরের ধান কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রামের সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই অবস্থা কুমিল্লারও। আমরা প্রথমে একটু চট্টগ্রামের খবর জেনে আসবো সহকর্মী জুবাইর রিফাতের কাছ থেকে। রিফাত, কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে আর মানুষের ভোগান্তি বা কতটা? ছোঁয়া, এই মুহূর্তে গত 10 মিনিট ধরে কিন্তু আমরা দেখছি যে একেবারে মুষলধারে যে বৃষ্টিটি, সেই বৃষ্টিটি নেমেছে চট্টগ্রামের আকাশ জুড়ে। আমরা দেখতে পেয়েছি খানিকক্ষণ আগে থেকেই, অর্থাৎ গত 20 মিনিট আগে থেকেই চট্টগ্রামের সড়কগুলোতে কিন্তু একেবারে হেডলাইট জ্বালিয়ে যে গাড়ি চালানোর যে অবস্থাটি সেটি সৃষ্টি হয়েছে। অর্থাৎ অন্ধকারে ছেয়ে গেছে পুরো এলাকাটি, যে এলাকাটিতে বর্তমানে আছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় রয়েছি। এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে হাঁটু পানিতে, কোমর পানিতে ডুবে যাওয়ার যে অবস্থাটি সেটি সৃষ্টি হয়েছে। শুধু চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড় নয়, শহরের অধিকাংশ এলাকা আমরা দেখেছি পানিতে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। এতে করে স্কুল ছুটি হওয়ার পর তাদের যে অভিভাবকরা, সন্তানদের, তারা যেমন কষ্টে পড়েছেন, একই সাথে চট্টগ্রাম শহরের হাসপাতাল এরিয়া খ্যাত প্রবর্তক মোড়ের আশেপাশে চলাচলরত গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ পথচারী থেকে শুরু করে সবাই একেবারে যে মানুষের ভোগান্তি সেটি চরমে পৌঁছেছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন, সময় যত গড়াচ্ছে চট্টগ্রাম শহরে বৃষ্টির পরিমাণ কিন্তু তত বাড়ছে এবং নিচু এলাকাগুলো তত বেশি পানিতে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। এটি শুধু এবছর যে হয়েছে তা নয়, চট্টগ্রাম শহরের মানুষের একেবারে ভাগ্যই এমন। মানুষ কিন্তু বৃষ্টি হলেই, অন্যান্য জেলার মানুষ স্বস্তিতে থাকলেও চট্টগ্রামের মানুষ কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কে থাকে, সবচেয়ে বেশি ভয়ে থাকে। কারণ স্বাভাবিকভাবেই কর্মস্থলে আসা এবং কর্মস্থল থেকে ফেরার সময় মানুষ একেবারে ভিজে, একেবারে কাক ভেজা হয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি যেমন সৃষ্টি হয়, একই সাথে কোনো সড়কেই কিন্তু, অর্থাৎ যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে গাড়ি চলার মতো অবস্থাও কিন্তু আমরা দেখি না। সব মিলিয়ে বলা চলে চট্টগ্রাম শহরের নিচু এলাকাগুলো পানির নিচে একেবারে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে এবং এই সংকট নিরসনে কিন্তু কাজ করছে বলে জানিয়েছে আমাদেরকে সংশ্লিষ্ট প্রশাসন। এই ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার সর্বশেষ খবরাখবর। ছোঁয়া, অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। আমরা একটু কুমিল্লার খবর জেনে আসি এবার। খোকন চৌধুরী রয়েছেন। খোকন, সকাল থেকে বৃষ্টির তীব্রতা কতটা দেখছেন এবং সেখানে ভোগান্তির চিত্রটা কেমন? ছোঁয়া, প্রথমেই বলে রাখি, কুমিল্লায় কিন্তু আজ 1 ঘন্টা বৃষ্টি হয়েছে এবং এই 1 ঘন্টা বৃষ্টির চিত্রই কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনের যে সড়কটি, এটি নগরের কান্দিরপাড় নজরুল এভিনিউ এলাকা, অর্থাৎ শহরের চারদিকেই কিন্তু এখন এমনই অবস্থা। প্রত্যেকটা রাস্তায় কিন্তু আসলে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও হাঁটুর উপরে পানি চলে গিয়েছে। অর্থাৎ এই ভোগান্তি কিন্তু আসলে শুধু যে এবছর শুধু তাই নয়, এটি কিন্তু আসলে প্রতি বছরেই সামান্য বৃষ্টি হলেও এই কুমিল্লাবাসীর যে ভোগান্তি সেটির চিত্র কিন্তু এইভাবে এসে দাঁড়ায়। তো এই বিষয়ে আসলে আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম। আজকে কিন্তু এই 1 ঘন্টার বৃষ্টিতে তারা বলেছেন যে 102 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছেন এবং আগামী আরও 2 দিন এই ধরনের আবহাওয়া থাকতে পারে এমনটি কিন্তু বলেছেন। তো এদিকে কিন্তু যারা আজকে জানেন যে আসলে এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণের মধ্যে বেরোবে। আমার সাথেই কিন্তু একটি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রও কিন্তু আসলে হাঁটু সমান পানি, অর্থাৎ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে চরম আকার পৌঁছেছে। অর্থাৎ এই বৃষ্টিটি হলেই কিন্তু আসলে কুমিল্লা শহরের যারা বাসিন্দা রয়েছেন তাদের ভোগান্তির চিত্র বেড়ে যাচ্ছে। হ্যাঁ, দেখলাম খোকন, জলাবদ্ধতায় ভোগান্তিটা আসলে বেড়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা
প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। আর দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।